দুঃখিত, তখন সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তো সকালের পেঁচালে আপনাদের স্বাগতম। আজকে এই মুহূর্তে আমার কোনো কথা বলবো না। আমার টাইম লাইনে যা যা আসবে আপনাদের তাই শোনাব। শুরুতেই আমার প্রিয় ব্যক্তিত্ব মাহবুব আরিফ কিন্তু দেখেন, মাহবুব আরিফ কিন্তু তার একটা পোস্ট আপনাকে পড়ে শোনাই। এনসিপি নামের অনিবন্ধিত একটি বখাটেদের দল গোপালগঞ্জে লং মার্চ ও বাংলাদেশে রাজনৈতিক সমাবেশ করার অনুমতি পায় কিভাবে? আবার এক মিনিট আসতেছি। ইকো হচ্ছিল, তাই আর কি দরজাটা খুলে দিলাম। আবারও বলি, মাহবুব আরিফ কিন্তু আমার প্রিয় মানুষ, সুইডেনে থাকেন। তিনি লিখেছেন, এনসিপি নামের অনিবন্ধিত একটি বখাটের দল গোপালগঞ্জে লং মার্চ ও বাংলাদেশে রাজনৈতিক সমাবেশ করার অনুমতি পায় কিভাবে? আপনারা তো কথাটা একটা শুনলেন। হ্যাঁ, এগুলো এই লুসিড ড্রিম লিখেছেন, একদম তাই। দ্বিতীয়ত আসি, আমার আরেক প্রিয় মানুষ, তিনি কানাডায় থাকেন, সুব্রত নন্দিদা। এই যে সুব্রত নন্দিদা কি লিখেছেন, মুজিববাদ বলতে এরা কি বোঝাচ্ছে আমার ঠিক বোধগম্য নয়। ৭২ সংবিধানকে যখন এরা মুজিববাদ বলে অভিহিত করেছে, তখন বিষয়টি পরিষ্কার হয়। ৭২ সংবিধান হলো আধুনিক সোশ্যাল ডেমোক্রেসির ইশতেহার। কে বলেছেন, কে লিখতেছেন এটা? সুব্রত নন্দিদা, কানাডা থেকে। ফেসবুকে তিনি পোস্ট দিয়েছেন। প্রাচীন পৃথিবীর পরিবর্তে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার হাতছানি। তাহলে ধর্মভিত্তিক রাষ্ট্রের পরিবর্তে সোশ্যাল ডেমোক্রেসি চাওয়া ছিল শেখ মুজিবের প্রধান অপরাধ। ভালো, মুজিবকে বাংলাদেশ থেকে মুছে দিলে অবশ্যই একটি নতুন বন্দোবস্ত হবে। নতুন বন্দোবস্তে বাংলাদেশ হবে পাকিস্তানের আদলে আরেকটি ধর্মভিত্তিক রাষ্ট্র। আমি অসংখ্য মেধাবী মুখ দেখি, যারা রাজনৈতিকভাবে অন্ধ, যারা বাস করে মধ্যযুগে গোত্রভিত্তিক সমাজে। মুক্তিযুদ্ধের পর শেখ মুজিব বাংলাদেশে ফিরে এসে কবিগুরুর একটি কবিতা উদ্ধৃত করেছিলেন, হে বঙ্গজননী, ৭ কোটি বাঙালিদের রেখেছ বাঙালি করে, মানুষ করনি। শেখ মুজিব বলেছিলেন, কবিগুরু আপনি দেখে যান, আমার বাঙালি আজ মানুষ হয়েছে। পরিতাপের বিষয় হলো, আর সবকিছুর মতোই শেখ মুজিব ভুল ছিলেন। প্রসঙ্গত, পূর্ব বাংলার অধিকাংশ বাঙালি হতে চায় না। প্রথমত, পূর্ব বাংলার অধিকাংশই বাঙালি হতে চায় না, তারা হতে চায় ধর্মভিত্তিক মানুষ। সম্ভবত তিনি এটা নিচে লিখেছেন স্নেহাশিস রয়, সম্ভবত তার কথা তিনি এখানে এটা কপি করেছেন। আচ্ছা, এটা গেল, এটা সুব্রত নন্দীর বক্তব্য, আমার বক্তব্য না, আপনারা শুনলেন। তারপর আসছে, দেখেন কি করা যায়। তারপর তসলিমা নাসরিন একটা ভিডিও আপলোড করে তিনি লিখেছেন 2 ঘন্টা আগে, গোপালগঞ্জে সেনাবাহিনীর সন্ত্রাস চলছে, হাসপাতালে আহতদের ভিড়, পুলিশ এবং সেনাবাহিনী দ্বারা সাধারণ মানুষ নিহত হয়েছে, একই সঙ্গে প্রচুর আহত, কিন্তু হাসপাতালে তাদের চিকিৎসা শুনেছি বন্ধ করে দেওয়া হয়েছে, মানবাধিকার লুণ্ঠিত। একটা ভিডিও দেখাচ্ছে, একটা কালো গেঞ্জি জিন্স প্যান্ট পরা সেনাবাহিনী তাকে পেটাচ্ছে। আমি সঙ্গত কারণে এটা ভায়োলেন্স হবে বলে এটা আমি দেখাইতে পারলাম না, কারণ আমার পিছনে তো লোক লেগে থাকে বেশি, এটুক দিয়ে আমাকে রিপোর্ট মেরে আইডি খেয়ে দেবে। আচ্ছা, যাই হোক, তারপরে কি তারপরে দেখি, তারপরে কালবেলাতে একটা ফিচার এসেছে, সেখানে লেখা আছে চাকরি হারাবে লাখো মানুষ। আমার মনে হয় এআই এর বিষয়ে এটা বলেছে। আবারও তসলিমা নাসরিনের পোস্ট, এই যে দেখেন এখানে আরেকটা তসলিমা নাসরিন আবারও পোস্ট, তার কিছুক্ষণ আগেই। আচ্ছা, এটা 36 মিনিট 36 মিনিট আগে লেখা দেখা যাচ্ছে,
উপদেষ্টা মশাইরা বলে দিয়েছেন আওয়ামী লীগের সমর্থক বা সদস্যদের ডট 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 ভেঙে দেয়া হবে। মানে আগে স্লোগান হতো তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে বাঙালি বাঙালি, তুমি কে আমি কে আদিবাসী বাঙালি, আগে ছিল এগুলো স্লোগান। কিন্তু এখন কি শুনেছেন তো, কি শব্দ, তালিবের স ও অন্তস্থ একারা, এই ধরনের শব্দ ডট ডট লিখেছেন। কি ভেঙে দিতে চেয়েছেন তারা? মাথা, ঘাড়, মেরুদণ্ড, পা, টেংরি। তাদের অর্ডারেই তো পুলিশ আর আর্মি সাধারণ মানুষের দিকে গুলি চালিয়েছে। গুলি চালালে সাধারণত মানুষের মৃত্যু হয়, তারা মৃত্যুই চেয়েছেন। গোপালগঞ্জের প্রতিটি নিহত আর আহতর জন্য জন্য দায়ী উপদেষ্টা মাইশারা। কি বলেছেন? আচ্ছা, উপদেষ্টা মশাইরা, তো ভুল হয়ে গেছে আমার। তারপরে তিনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পোস্টটি দিয়েছেন এবং ওই যে ছবিটা দেখে দিয়েছেন, বসে গল্প করতেছে, নির্দেশনা দিচ্ছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমাদের জাতীয় ভাতিজা, তিনি কি লিখেছে শুনেন। তিনি আবার উপদেষ্টা, ঠিক আছে, নাবালক কচিকাঁচা উপদেষ্টা। তিনি লিখেছেন গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে, জীবন মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ বের হবেন না, ঘর থেকে বের হবেন না। সকল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ডট ডট ভেঙে দেওয়া হবে। এটা একজন উপদেষ্টার ভাষা। তারপরে দেখেন, পুলিশ কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রধানগণ। বুঝতে পারছেন তো, এই যে পোস্ট দিয়েছে, এটাই মানে বোঝা গেল এই গোপালগঞ্জে যত আহত হয়েছে, নিহত হয়েছে, সন্ত্রাস হয়েছে, এগুলো জন্য তারা দায়ী। ধন্যবাদ অলোক কুমার মিত্র, ওয়াচিং মি, কমরেড খান আসাদুজ্জামান মাসুম, লাল সালাম কমরেড, T2, তারপর কি সুমন দত্ত, জয়ন্ত সেন, সুমন দত্ত, ধন্যবাদ। তারপরে কি আছে দেখি, আরো কি কি আছে। তারপর সেই পিচ্চিটার একটা ছবি দেখা যাচ্ছে যে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি আজকে আমার কথা বলতেছি না, আমি পুনরায় শোনাচ্ছি। হ্যাঁ, তারপর কি আছে দেখি দেখি দেখি। আইডিয়াল স্কুলে গোপালগঞ্জের শিক্ষক বরখাস্ত, অর্থাৎ গোপালগঞ্জ হলে আপনি তাদের আর রাখবেন না। এই যে আইডিয়াল স্কুলে যে গোপালগঞ্জের শিক্ষক বরখাস্ত করলেন, কোনোদিন যদি আওয়ামী লীগ ক্ষমতা এসে সবগুলি তো পড়ায়, আপনারাই তো তৈরি করে দিলেন গোপালগঞ্জের সব পিয়ন দপ্তরি সব গোপালগঞ্জের হয়ে যাবে। আচ্ছা, যা হোক, তারপরে কি আছে, তারপর দেখি। তারপর এইখানে আমার লাইভটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, গেল এই। তারপর দেখি কি বলা যায়। চমৎকার একটা দেখলাম, মাশাআল্লাহ, শিবির চলে এসেছে। এই যে ডেলি ক্যাম্পাসে আসে, এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের পাশে শিবির। এতদিন শুধু তারা পাশ করা শিক্ষার্থী মেধাবীদের পাশে ছিল, এবার ফেল করাদেরও, মানে মগজ ধোলাই চলবে। এই হচ্ছে শিবির, ছাত্রলীগ ছাত্রদল এইখানে বহু দূরে এদের মায়ের প্যাচ বুঝবেই না। ছাত্রদল এবং ছাত্রলীগ এটা বুঝেই না এরা কি করে। তারপরে যে আপনারা দেখছেন, এই যে কালো রঙের ছেলেটা, কালো গেঞ্জি পরা ছেলেটাকে ধরে নিয়ে গেল এবং তাকে সুস্থভাবে নিরস্ত্র ধরে নিয়ে পরে দেখা গেল সে মারা গেছে। এর দায় পুলিশের, এর দায় স্বরাষ্ট্র উপদেষ্টার, এর দায় যে যারা বলতেছে মনিটরিং করছে তারা সবাই, এর দায় এনসিপির, তথাকথিত রাজনৈতিক দল। তারপরে কি বলছে, আবার দেখলাম 3 দিন আগের একটা কি এমডি মল্লিক, তিনি লিখেছেন আওয়ামী লীগের মেম্বার ও চেয়ারম্যানদের সরিয়ে জুলাই আহতদের বসানো হবে, বলেছে হাসানাত। মবের মুল্লুক না, এখন মবের মুল্লুক এবং মগের মুল্লুক দুইটা একসাথে চালাবে। দেখি। তারপরে লিখেছেন আজম খান, লিখেছেন গোপালগঞ্জ ও আশেপাশের কিছু এলাকায় লীগ সন্দেহে ঘরে ঢুকে 5 ঘন্টা আগে তিনি পোস্ট দিয়েছেন, ঘর থেকে বের করে মানুষ পেটাচ্ছে সেনাবাহিনী। এসবের ভিডিও ফেসবুকে ঘুরছে। দুনিয়াতে এসব কাজ বহু দেশের সেনাবাহিনী করেছে। হ্যাঁ, দুনিয়াতে সেনাবাহিনী এসব কাজ করেছে। পাকিরা আমাদের সাথে 71 সালে করেছে, এখন বেলুচিস্তানে করছে। এর ফলাফল হচ্ছে মানুষকে বিষিয়ে তোলা
এক পর্যায়ে, এটা লিখেছেন আজম খান, এক পর্যায়ে মানুষ বাধ্য হয় হাতে আর্মস তুলে নিতে। বাংলাদেশ সেনাবাহিনী কিছু প্যাটার্নে কথা বলে, এরা ক্ষমতা তো নিচে বহুবার, কতবার নিচে, শুনতে খাতা কলম লাগবে। 2006-এর পর থেকে শুরু করেছে নতুন ধান্দা। সরাসরি ক্ষমতা নেয় না, কারণ উস্তাদের নিষেধ আগেকার কাজ কাম বাদ। নতুন প্রজেক্ট -2, সেবার ইউনুসকে সামনে রেখে এবারও তাই। দেখেন মানিকজোর আগেরটাই, ইউনুস এবং সেনাবাহিনীকে এই প্রজেক্ট দিয়েছে আমাদের আমেরিকান আব্বুরা। এই সেনাবাহিনীকে শান্তিরক্ষী মিশন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে যে কোনো কিছু করিয়ে নেওয়া সম্ভব। চাইলে ব্লাউজব উপর হয়ে সালাম সবই দিবে। যারা দেশপ্রেমিক তাদের কখনো বিজ্ঞাপন দিয়ে নিজেদের দেশপ্রেমিক দাবি করতে হয় না, এরা করে। এটা মূলত একটা মার্সেনারি বাহিনী, যাদের বেতন হয় দেশের মানুষের টাকায়। সুন্দরী বউ, জমি, ফ্ল্যাট সবই তাদের টাকায়, কিন্তু সার্ভ করে বিদেশিদের। বাংলাদেশ সেনাবাহিনী গত 54 বছরে কয়টা যুদ্ধ করেছে? দেশের জন্য তাদের 10টা উল্লেখযোগ্য কাজ 54 বছরে বললে আপনি লিখতে পারবেন না। যেগুলো লিখবেন সেগুলো খুব সিলি, কিন্তু সেনাবাহিনী কয়েকটা কুকর্ম করেছে তা লিখতে বললে শুধু গুগল করে বই লিখে ফেলতে পারবেন। ইনফ্যাক্ট আছে এরকম বই। বাংলাদেশের কোনো এক বৈশ্বিক পরাশক্তি যারা ইশারা করলে শান্তিরক্ষা মিশনে যাওয়া বন্ধ হয়ে যাবে, তাদের হয়ে কাজ করছে এই সেনাবাহিনী। এরা ডলার ছাড়া কিছুই বোঝে না। পাকিস্তানি সেনাবাহিনী ছিল রাজাকার বাহিনী, এদের আছে এনসিপি। পাকিস্তানি সেনাবাহিনীর ছিল রাজাকার বাহিনী, এদের আছে এনসিপি, জামাত এবং আরো কয়েকটা জঙ্গি গ্রুপ, সাথে বিএনপির একটি চক্র। এই রাজাকারী চক্রের দিনও শেষ হবে, সেটা 2 দিন পরে আর আগে। এখন 1947, 1971 না, আবার সে 2001, 2006 সালও না। এটা ডিজিটাল যুগ বলে আগে শেষ হওয়ার সম্ভাবনাই বেশি। দেখেন না, লীগের লাগছে 15 বছর পৌঁছতে, আর বিএনপি, জামাত, এনসিপির লাগছে মাত্র 1 বছর। আস্থা রাখেন ইন্টারনেটের যুগে। এটা লিখেছেন আজম খান, আমাদের ফেসবুক ফ্রেন্ড। এই যে লিখেছে আজম খান, ঠিক আছে, আজম খান লিখেছেন। আর একটু শোনাই আপনাদের সকালের পেঁচালে, আপনারা যেহেতু অনেকে আসেনি। তারপর দেখি আরো কি। মামুন আবদুল্লাহ লিখেছেন, জুলাইয়ে পুলিশের গাড়ি থেকে একজনকে ফেলে দিলেও তাতে কত নারীবাদী, সুশীল, বুদ্ধিজীবী মা বোনের, খুব বিশ্রী ভাষা লিখেছে, এটা সঙ্গত আমি উচ্চারণ করতে পারছি না। মামুন আবদুল্লাহ লিখেছেন, তো মা বোনের সেদিন ড্যাশ কেঁপে উঠেছিল। তারপরে শাহ ড্যাশ থাপড়ায় আসমানে তুলেছিল সেদিন। আজ ছেলেটাকে মেরে মরা গরুর মতো গাড়িতে তুলেছে। আজ ওই সব পুত ওটা উচ্চারণ করা যাচ্ছে না, সেই কেঁপে উঠলো না, এখন আর আসমান কাঁপে না। এইভাবে একটা মানুষকে কিভাবে, ওই যে চামড়া, যেভাবে গরু ছাগলের চামড়া ঢিল দিয়ে ফেলে দেয় পিকআপে, ওইভাবে একটা মানুষকে, মৃত মানুষকে এভাবে ফেলে দিল পিকআপে। আমরা পুলিশ ভাইদের দেখলাম, অথচ এই পুলিশের জন্য আমরা কত কষ্ট পাচ্ছি, এদের এইভাবে মারছে ওইভাবে মারছে। যাই হোক, এটা লিখেছেন হলো মামুন আবদুল্লাহ। আচ্ছা, এবার নেক্সটে আসি, দেখি। আচ্ছা, আমার আরেকজন প্রিয় মানুষ বাঁধন মুন্সি লিখেছেন, 1 ঘন্টা আগে তিনি পোস্ট দিয়েছেন। প্রিয় বাঁধন মুন্সি, ইউরোপে থাকেন তিনি, নাকি আমেরিকা, আমার এই মুহূর্তে মনে নেই। আজ পুলিশ, র্যাব, আর্মি, বিজেপি, এনসিপির কারো গায়ে একটা আচরের দাগ দেখাতে পারবেন? তার জন্যই যদি অগণিত মানুষের জীবন নেওয়া অপরাধ না হয়, 1 বছর আগে পুলিশের উপর আক্রমণ করা আবু সাইদের জীবন নেওয়া অপরাধ নয়। কে বলেছেন? বাদন মুন্সি। যদি আজকে গোপালগঞ্জের মানুষের অপরাধ হয়ে থাকে আবু সাইদ, তাহলে তার চেয়ে বড় অপরাধী। কে লিখেছেন? আমাদের প্রিয় শাহবাগের একজন প্রতিষ্ঠাতাদের একজন, আমাদের প্রিয় বাদন মুন্সি। এখানে কেউ কেউ উত্তর দিয়েছেন বিষণ্ণ প্রতীক, হক কথা। বিনয় ধর লিখেছেন, সবার মুখোশ খুলে গেছে। হ্যাঁ, আবার একজন লিখেছেন, ইমরুল কায়েস লিখেছেন, গোপালগঞ্জ দিয়ে ব্যবসায়ী সোহাগ হত্যাকে আড়াল করে এনসিপি মূলত বিএনপিকে মাইলেজ দিতে চেয়েছিল। গোপালগঞ্জ ইস্যুর আগে 2-3 দিন বিএনপি যেমন চাপে পড়েছিল, তেমনি বিএনপি ও জামাত এনসিপিকে ভালো চাপে ফেলে দিয়েছিল। নিজেদের ঐক্যের ঘাটতি দেখা দিলেই আওয়ামী লীগ ইস্যুকে সামনে নিয়ে আসছে। হ্যাঁ, অনেকটা সাপের লড়াইয়ের মতো কিছুটা এরকম আছে, কিন্তু আরো ঘটনা আছে। সেটা হচ্ছে ওই যে বিদেশিদের কাছে যে মার্কিন বা অন্য কোনো দেশের কাছে যে বন্দর দিয়ে দিছে, সেগুলোকেও বন্দর এবং বিভিন্ন চুক্তি করেছে যা সার্বভৌমত্ব বিরোধী, এগুলোকে ডাইভার্ট দৃষ্টি
ভিন্ন দিকে নেওয়ার জন্য এগুলো করে থাকতে পারে, এটাই স্বাভাবিক। দেখি দেখি আরো কি কি আছে, আরো দু একটা দেখি। শাহাদত রাসেল লিখেছেন, এই মুহূর্তে গণহত্যা, 2 ঘন্টা আগে পোস্ট দিয়েছেন শাহাদত রাসেল, আমাদের অনেকেরই প্রিয়। এই মুহূর্তে গণহত্যা চলছে গোপালগঞ্জে। 27 ও 34 ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, র্যাব, পুলিশ, বিজিবি 2500 সৈন্য নিয়ে আজ রাতের অন্ধকারে নিজেদের দেশের উপর সামরিক অভিযান চালাচ্ছে সে না বাহিনী। রাত 8টা থেকে কারফিউ দিয়েছে যাতে ক্যামেরা না থাকে। সারাক্ষণ গুলি ছুটছে, আর্তনাদ, কাতরানির আওয়াজ শোনা যাচ্ছে চারদিকে। একটা পুরো জেলাকে ঘিরে ধরে তারা এখন চালাচ্ছে অপারেশন নির্বিচারে হত্যাযজ্ঞ। এই বাহিনী কি আদৌ এই দেশের, নাকি এনসিপি ইউনিসের পোষা কিলার স্কোয়াড? এই সেনা কি জনগণের, না বিদেশি চুক্তিতে বিক্রি হওয়া অস্ত্রধারী ভাড়াটে? এগুলো লিখেছেন কে? শাহাদত রাসেল। যে বাহিনী রাতের আধারে নিজের জনগণের উপর হামলে পড়ে সেই বাহিনী রক্ষা করে না, স্বীকার করে। যে বাহিনী লাইন ফরমেশন নিয়ে গুলি চালায় সে বাহিনী দেশপ্রেমিক না, গণহত্যাকারী। এটা কোনো অভিযান চলছে না, এটা স্পেশালি জেনোসাইড এক্সিকিউশন। নিজের দেশবাসীর বিরুদ্ধে যুদ্ধ, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ। আশেপাশে যারা আছেন গোপালগঞ্জে চলে আসুন, সাধারণ মানুষকে বাঁচান, লিখেছেন শাহাদত রাসেল। লিখেছেন 16 জুলাই গোপালগঞ্জ গণহত্যা দিবস। আচ্ছা, আর একটা বিষয় দিয়ে শেষ করি। আচ্ছা, আচ্ছা, এবার আসেন অপরাজিতা সঙ্গীতা, আমাদের আরেকজন প্রিয় অপরাজিতা সঙ্গীতা। সে কি লিখেছে দেখে দিয়ে শেষ করি। তিনি লিখেছেন, জাতির বিবেকেরা আজ খুব বিপদে পড়ে গেছে। তিনি স্যাটায়ার করেছেন। নিরপেক্ষতার মুখোশ ধরে রাখার জন্য তাদের গোপালগঞ্জ মেসাকারের প্রতিবাদ জানানোর দরকার। আবার অনলাইনে তাদের বসেরা নাকশ হবে, তাই তারা এক নয়া তরিকায় প্রতিবাদ জানাচ্ছে। ধরেন 33 লাইনের একটা স্ট্যাটাস, যার মধ্যে 30টা লাইন 24 আর 16 জুলাই কি ঘটেছিল, আর 3 লাইন হলো আজকের ঘটনা। চমৎকার বলেছেন অপরাজিতা সঙ্গীতা। আরো লিখেছেন, 24-এর 16 জুলাইয়ের খুন হওয়া আবু সাইদ ছিল মানুষ, তাই তার মৃত্যুতে তাৎক্ষণিকভাবে সবাই প্রতিবাদে ফেটে পড়েছিল, আসমান কেঁপে উঠেছিল। আর আজ যাদের হত্যা করা হলো এরা কেউ মানুষ না, এরা সবাই লীগ। তাই এদের হত্যা প্রতিবাদ সরাসরি বলা যায় না, এদের হত্যার প্রতিবাদ করতে শিবের গীত গাইতে হয়। এবার তোমরা নাটক কম করো প্রিয়। এটা বলেছেন অপরাজিতা সঙ্গীতা, ঠিক আছে। তসলিমা নাসরিনের আরেকটা পোস্ট, আবার 3 ঘন্টা আগে। নিরস্ত্র রমজানকে প্রথমে পুলিশ গালি দেয়, ছাত্রলীগ করে বলে সন্দেহ করে, তারপর চোর মারে, ওই যে কালো গেঞ্জি পরা ছেলেটাকে পুলিশে ধরে নিয়ে মেরে ফেললো। তারপর বুকের মাঝখানটাতে গুলি করে। এই গুলি করার কোনো দরকার ছিল না, তারপরে তারা গুলি করে। এই গুলি ঘৃণার গুলি, এই গুলি দাপটের গুলি। রমজানের দোষ কি ছিল? তার দোষ একটি, সে বঙ্গবন্ধুর সমাধিকে প্রটেক্ট করতে চেয়েছিল, কাউকে ভেঙে ফেলতে দিতে রাজি ছিল না। এগুলো লিখেছেন তসলিমা নাসরিন। ছিল না। পুলিশের এত রাগ কেন রমজানের উপর? ইউনুসের জামাতপন্থী পুলিশ বাহিনীর কাছে রমজানের আবেগের মূল্য নেই। তারা মানুষ খুন করে অভ্যস্ত। তারা হয় জঙ্গি, পুলিশের পোশাক পরে এসেছে, অথবা তারা পুলিশ জঙ্গিবাদে বিশ্বাসী, লিখেছেন তসলিমা নাসরিন। এ পর্যন্ত আজকের সকালের পেঁচাল। দেখি আবার নতুন কোনো পেঁচালে আপনাদের সামনে আসা যায় কিনা। এবার আমার কিছু খুতবা দেই আর কি। আপনারা জানেন, নিরস্ত্র মানুষের উপরে আমরা আশ্চর্য হয়ে গেলাম। সাইদের হত্যা নিয়ে কত চিৎকার করলো, যখন মেট্রো রেলে আগুন দিল, তাদের উপর যখন পুলিশি লাঠিচার্জ হলো, গুলি হলো, কত লোক কত কথা বললো। এই যে গোপালগঞ্জে কেউ বলে 4 জন, কেউ বলে 11 জন, কেউ বলে 15 জন, কেউ বলে 21 জন মারা গেছে। যাই হোক, আমরা গড়ে ধরে নেই যে 10 জন মারা গেছে। তো এই 10 জন যদিও মারা যায় গিয়ে থাকে, এদের জান না? এদের জান নিয়ে আপনারা কেন কথা বলেন না? নাকি ওই যে তসলিমা নাসরিন বা অপরাজিতা সঙ্গীতার কথার মতোই যারা মানুষ না লীগ, মানে এই দেশের জান আওয়ামী লীগ ছাড়া, মুক্তিযুদ্ধের পক্ষের ছাড়া যারা থাকবে তাদের জানের খুব দাম আছে, আর কারো জানের দাম নাই। বিষয়টা কি তাই? যদি তাই হয় তাহলে এই সিলেক্টিভ মানবতা বাদ দেন, এই ভণ্ডামি বদমাইশি বাদ দেন। আর যারা মনে করতেছেন এটা কিছুই হবে না, এটার কোনো বিচার হবে না, তারা প্রকাশ করকে বাস করতেছেন।
৪২ বছর পরে যদি বিচার হইতে পারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য, ৪০ বছর পরে যদি স্বাধীনতা বিরোধীদের বিচার, ৩৫ বছর পরে যদি স্বাধীনতা বিরোধীদের বিচার হতে পারে, তবে এই বিচারও হবে, নিঃসন্দেহে হবে। আপনারা মনে করেন না যে আরেকজন কে যেন লেখছেন, আমি ভুলে গেছি, যে ইন্টারনেটের সুবাদে মানুষ এখন ওই ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলো, এখন যারা তারা ১৫ বছর থাকতে পারবে না, তাদের সেই সুযোগ নাই। এবং অবশ্যই আর বিচার হবে এবং হওয়া উচিত। আমরা তীব্র নিন্দা জানাই। এবং যারা মুক্তিযুদ্ধের চেতনা চিহ্ন এবং বঙ্গবন্ধুর টুঙ্গিপাড়ায় তার সমাধিস্থল ঘুরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন, তারা গেলে করতে পারেন। আপনারা যখন বুলডোজার আপনাদের, পুলিশ আপনাদের, সেনাবাহিনী আপনাদের, কিন্তু ওই যে আমি বারবার বলে আসছি, আমাদের জাতীয় বাতি যারা, মানে যে এনসিপি গ্যাং, এই যে জামাত আর এই ইউনুসেফ গ্যাংয়ের কথায় লাফালাফি করে দেখবেন, গ্রামের চেয়ারম্যান মেম্বারের আজকারাতে বখাটেরা খুব লাফালাফি করে, পরে জেলঘাটে গেলা, চেয়ারম্যান মেম্বার না, ওই বখাটের এই ঘাটে ঠেলা, ওই বখাটের এই ঘাটে। এনসিপি গ্যাংয়ের দশা হবে তাই। এরা কি করবে শেষে? এদের পরিণতি খুব খারাপ হবে। আমি বারবার বলে আসছি, আবারও বলছি, বহু কাঠ খেয়েছো বাতি যারা, আমার জাতীয় বাতি যারা, যা কাঠ খেয়েছো, এই আংরা হাঁকতে হাঁকতে কুল পাবা না। ওই তোমাদের পেট বাড়তেছে, চর্বি বাড়তেছে, গর্দান বাড়তেছে, গর্দানের গোস্ত তোমাদের পাশা ফুলে ময়মনসিংহ পাউরুটি হয়ে যাইতেছে। বাতি যারা, কি যে পরিণতি হবে তোমাদের, তোমরা চিন্তাও করতে পারতেছ না। তোমরা ক্ষমতায় থাকতেই কিন্তু ট্যাঙ্কের মধ্যে পালাইতে হয়, ইন্দুরের গর্তের মধ্যে পালাইতে হয়, তোমাদের ডিসি অফিসে পালাইতে হয়, এসপি অফিসে পালাইতে হয়, আর্মির পায়ে ধরতে হয় বাঁচার জন্যে। তোমরা অনিবন্ধিত দল হয়ে, ওই 200-300 লোকের দল হয়ে যে লাফালাফি করতেছ বাতিজা, ওই যে বানের পানিতে, বারবার বলি, বানের পানিতে চান্দা মাছ আর দারকিনা মাছ আর কি, চেলা মাছ, এগুলো ভাল পারে বেশি। তো বাতিজারা এগুলা কইরো না। 36 দিনের রাজনীতিতে তোমরা কিছুই জানো না। 36 দিনের রাজনীতিবিদ হয়ে তোমরা দেশ চালাইতে পারবা না, তোমরা টিকতেও পারবা না। বরং তোমরা প্রত্যেকেই এনজিও, গ্রাম সরকার, জামাত এবং স্বাধীনতা বিরোধী, যারা মুক্তিযুদ্ধ বিরোধী ব্যক্তি এবং দল এবং দেশ এবং সাম্রাজ্যবাদী শক্তির যে পারপাস সার্ভ করতেছ, বাতি যারা নিজেরা তো মরবাই, দেশটারে আর বিপদে ফেলায়।